রাধে রাধে, জয় নিতাই। বন্ধুরা, আপনারা কি জানেন কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত হালিশহর বা কাঁচরাপাড়া এক গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র? হ্যাঁ, এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন আর বসবাস করতেন বহু জ্ঞানীগুণী মানুষ। বহু মহাপুরুষের পদরেণু মিশে আছে এই কুমারহট্ট বা হালিশহরের মাটিতে। রানী রাসমণি, নিগমানন্দ, শ্রী মুক্তেশ্বর মহারাজ, শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী সহ শ্রী রামপ্রসাদ সহ আরও অনেকের পদরেণু কিন্তু মিশ্রিত এই হালিশহরের মাটিতে, যা কিনা বৈষ্ণবদের তীর্থস্থান হিসেবে খুবই প্রসিদ্ধ। আমরা কিন্তু আজ 75 জন ভক্ত সহযোগে দর্শনে বেরিয়ে পড়লাম। চলুন আপনাদেরও দর্শন করাবো। তবে তার আগে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে চলুন। ভাগবত কথাবাচক অধ্যাপক বিধান বিশ্বাস প্রভুর অনুপ্রেরণায় 75 জন ভক্ত নিয়ে অজিত কুমার রায় চলেছেন সেই তীর্থক্ষেত্রগুলোকে দর্শন করাতে। একে একে সকলে এখানে এসে উপস্থিত হচ্ছে। এখানে আমাদের টিফিন দেওয়া হয়েছিল, যেহেতু সকালবেলায় সকলে বাড়ি থেকে বেরিয়েছে। এখানে আমাদের টিফিন দেওয়া হলো, একটু স্টেশনে টিফিন খেয়ে জল টল খেয়ে তারপরে আমাদের বলে দেওয়া হলো যে কিভাবে এখান থেকে যাবে। এক্সিট পথ দেখছেন, এখান থেকে বেরিয়ে ওনারা 15টা অটো ঠিক করেছে, এক একটা অটোয় 5 জন করে যাবে। ইনি হচ্ছে অজিত কুমার রায়, সমস্ত ব্যাপারটাকে কিন্তু উনি হ্যান্ডেল করছে। এবারে গিয়ে এই অটো দাঁড়িয়েছিল, এই অটোতে আমরা এক একজনে 5 জন করে বসে তীর্থক্ষেত্রগুলো দেখবার জন্য রওনা দিল। আপনারা কিন্তু আলাদা গেলে পরে নিজেরা অটো করে নিয়ে এক একটা স্থানে যেতে পারেন, তবে খুব হাঁটা পথের মধ্যেই কিন্তু এগুলো। আপনারা শিয়ালদা বা দমদম থেকে রানাঘাট লোকাল অথবা শান্তিপুর লোকালে প্রথমে নামবেন কাঁচরাপাড়া থেকে স্টেশনের পাশেই, সেখান থেকে অটো নেবেন। অটো নিয়ে প্রথমে আপনারা যাবেন নিগমানন্দের আশ্রমে। সেখানে গিয়ে প্রথমে আপনারা প্রসাদ পাওয়ার জন্য টিকিট করবেন, কারণ আগে টিকিট করতে হয়। 12টা 40 থেকে প্রসাদ খাওয়ানো হবে। আপনারা টিকিট করে নিয়ে তারপরে আপনারা সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখতে বেরোবেন। আমরা কিন্তু চলে এসেছি শিবানন্দ সেনের মাঠে। দেখুন পাশেই কিন্তু একটা প্যান্ডেল হচ্ছে, দেখাচ্ছিলাম। এখানে ভীষণ বড় দুর্গাপূজা হয়। গতবারে ওখানে প্রেম মন্দির হয়েছিল, আমরা দেখতে এসেছিলাম। কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটিতে খুব বড় পুজো হয়। তাছাড়া এটি কাঁচরাপাড়ার রথতলায় অঞ্চলে অবস্থিত। শিবানন্দ সেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এখানে কৃষ্ণ আর বলরামের বিগ্রহ স্থাপন করেন। মন্দিরে কোষ্ঠী পাথরের কৃষ্ণ, অষ্টধাতুর রাধিকার বিগ্রহ রয়েছে। আর রথযাত্রার সময় মন্দিরের কৃষ্ণ বিগ্রহের একটি প্রতীকী মূর্তি পালকিতে করে তারপরে রথে নিয়ে যাওয়া হয়। এখানকার রথের মেলা কিন্তু পশ্চিমবঙ্গের একটি বিশেষ রথযাত্রা উৎসব। তবে এইখানে কথিত আছে যে এই শিবানন্দ সেন কে, সেটা আপনাদের কিন্তু জানা খুবই দরকারি। শিবানন্দ হচ্ছে মহাপ্রভুর কিন্তু একদম অন্তরঙ্গ পারিষদ, যার জন্য একটা গানের মধ্যে আছে, 3 পুত্র সঙ্গে ভজে সেন শিবানন্দ। এই শিবানন্দ হচ্ছেন যখন কিনা মহাপ্রভু নীলাচলে চলে গিয়েছিলেন, তখন বাংলার ভক্তেরা প্রতি বছর ওই রথযাত্রার সময় তাকে দর্শন করবার জন্য নীলাচলে যেতেন। আর শিবানন্দ সেন তাদের পথ দেখিয়ে নিয়ে যেতেন, কারণ সেই সময় তো সকলের পথ চিনত না, আর এত সহজ সাধ্য পথও ছিল না পুরীতে যাওয়ার জন্য। আর তিনি সঙ্গে করে নিয়ে যেতেন আর যাবতীয় ব্যয়ভার তিনি বহন করতেন। এই মন্দিরের কৃষ্ণরায় বিগ্রহ শিবানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত। চৈতন্য দাস, রামদাস আর পুরীদাস নামে শিবানন্দের 3টে পুত্র ছিলেন। আর ছোটজন যে ছিল তাকে পুরীদাস বা পরমানন্দ সেন হচ্ছে একজন মহাকবি ছিলেন। স্বয়ং মহাপ্রভু কিন্তু তাকে কবি কর্ণপুর উপাধিতে ভূষিত করেছিলেন। আমাদের দেখা হয়ে গেল এই শিবানন্দ ধাম। এবারে আমরা আবার অটোতে চড়ে বসলাম। এইবারে আমাদের যেতে হবে, চলে এলাম এবার আমরা সেই ঘাট, রানী রাসমণি ঘাট। রানী রাসমণিকে আপনারা তো নিশ্চয়ই সকলেই জানেন, রানী রাসমণি সিরিয়ালে দেখেছেন রানী রাসমণিকে। এই রানী রাসমণি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 28শে সেপ্টেম্বর 1790 সালে। তিনি ছিলেন কলকাতার
জানবাজারের বাসিন্দা, প্রসিদ্ধ মানব দরদী জমিদার ছিল তিনি দক্ষিণেশ্বরে কালীবাড়ির প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ পরমহংসের কিন্তু প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। আর রানী রাসমণি তার বিবিধ জনহিতৈষী কাজের জন্য কিন্তু ভীষণ খ্যাতি অর্জন করেছিলেন। আজকে আমরা দক্ষিণেশ্বরের আদলে তিনি তৈরি করেছিলেন এখানে মায়ের মন্দির, সেই মন্দিরটি আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন মন্দিরটা কিন্তু খুব সুন্দর। রানী রাসমণি ঘাট এখানে বলা হয়, এর কারণ হচ্ছে রানী রাসমণি যে গঙ্গার পাড়ে যে ঘাটটা দেখালাম সেই ঘাটে কিন্তু রানী রাসমণি স্নান করতে আসতেন, এই কারণে সেটা রানী রাসমণির ঘাট নামে প্রসিদ্ধ। আর এই মন্দিরটি তিনি একদম দেখুন দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দিরটি। তবে মন্দিরের ভেতরের ছবি তোলা বারণ বলে আমি কিন্তু ভেতরের ছবি তুলিনি। পাশে একটা শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরটা ছবি আমি তুলেছি। মন্দিরের কারুকার্য দেখুন। এখান থেকেই প্রণাম করে আমাকে বেরিয়ে যেতে হলো, ভেতরে ছবি তুলতে পারলাম না সেই কারণে। খুব সুন্দর কারুকার্য করা মন্দির। এবারে আমাদের এটা দেখার পরে চলে গেলাম গঙ্গার পাড়ে। সুন্দর গঙ্গার ঘাটে কিন্তু বসে থাকতে খুব ভালো লাগে। আর যেখানে মা গঙ্গা সেখানে তো শিব ঠাকুর থাকবেই, কারণ বিষ্ণুর চরণ থেকে নির্গত গঙ্গাকে কিন্তু প্রথমে শিব ঠাকুরই মাথায় ধারণ করেছিল, তার জটায় ধারণ করেছিল। সুতরাং গঙ্গা মায়ের পাশেই কিন্তু শিবের মন্দির থাকবেই। আজকে আমরা এই শিবের মন্দিরটা দর্শন করতে শিব মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। সুন্দর মন্দিরটি কারুকার্য করা, এখানে রাম লক্ষ্মণ সীতার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নমঃ শিবায়। ওখানে গেলাম আশ্রমে। এবার আমরা এখানে রাসমণির মন্দিরে এসেছি। তারপরে রাসমণির স্নানের ঘাট। তারপরে এটা হচ্ছে তোমার সিদ্ধেশ্বরী কালী। তারপরে এরপরে যাবো আমরা এবার রানী রাসমণি ঘাট থেকে আমরা চললাম, সবাই মিলে অটোতে গিয়ে বসলাম। এতজন মিলে তীর্থ করা লাগে। তোমাকে আমি দেখাবো, ভক্তই তো আনন্দ, ভালো করে সত্যি। এবারে এই টিমটা নিয়েই আমরা পুরীতে গেছিলাম, আর পুরীর একটা আমি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা ওনাদের খুব ভালো লেগেছে, সে কথাই বললো। এবার আমরা এখান থেকে যাচ্ছি, এই গ্রামটা কিন্তু এটা ফুচকা পাড়া নামে বিখ্যাত। দেখুন এখানে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ফুচকা তৈরি হয়, যদিও আমি ফুচকা খাই না, আর এখনও পর্যন্ত সকালবেলায় ফুচকা কোনো স্টলই এখনও লাগেনি। এবার আমরা চলে এলাম চৈতন্য ডোবা। এই চৈতন্য ডোবার নাম কেন হয়েছে সেটা আপনাদের কাছে একটু বলি। এখানে জন্মভিটে ছিল ঈশ্বরপুরীর জন্মভিটে। ঈশ্বরপুরী ছিলেন মহাপ্রভু চৈতন্যদেবের শিক্ষাগুরু। তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং নীলাচলে চলে যাওয়ার পরে গঙ্গার পথ ধরে আসার সময় তিনি তার প্রভুকে দর্শন করতে এসেছিলেন, কিন্তু প্রভু তখন দেহ রেখেছিলেন বলে সেই শোকে তিনি এই মাটিটার মধ্যে আছড়ে পড়ে কেঁদেছিলেন এবং এই মাটি তুলে খেলেন, তারপরে মাথায় দিলেন, সর্ব অঙ্গে লাগালেন এবং তারপরে পুঁটলি বেঁধে নিয়ে গেছিল, যা দিয়ে তিনি তিলক কাটতেন প্রতিদিন। আর সেই দেখে তার যে হাজার হাজার ভক্তরা এইরকম এত গুরু প্রেম, এত গুরুর প্রতি ভক্তি দেখে সকলে অবাক হয়ে গেছিলেন এবং তাকে অনুসরণ করে তারাও ওখান থেকে মাটি খুঁড়তে লাগলো এবং মাটি নিয়ে যেতে লাগলো, ফলে এই ডোবাটা তৈরি হয়েছিল। এই ডোবাটার পাশেই এখানে আছে শিবাস সঙ্গন। আমরা নবদ্বীপে শিবাস সঙ্গন দেখেছি। নবদ্বীপে শিবাস সঙ্গনে প্রতিদিন কিন্তু হরিনাম সংকীর্তন হতো, সেখানে মহাপ্রভু
তার পার্শ্বদের নিয়ে কিন্তু খুব সুন্দর গান বাজনা নাচানাচি করতেন। এবারে যখন কিনা মহাপ্রভু লীলাচলে চলে গেছেন, শ্রীবাস কিন্তু ভীষণ বিষণ্ণ হয়ে পড়েন। তখন তিনি মনে মনে ভাবলেন যে এই গুরু যেহেতু একবার না একবার মহাপ্রভু আসবেনই, তাই গুরুকে তার পাশে তিনি একটা গৃহ নির্মাণ করে সেখানে থাকতেন। এবং মহাপ্রভু যখন গুরুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, এখানে কিন্তু বেশ কিছুদিন থেকেছিলেন, শিবাসঙ্গনে নাম সংকীর্তন হয়েছিল। এই জায়গার মধ্যে কিন্তু মহাপ্রভুর চরণধুলি পড়েছিল, তাই এটা কিন্তু বৈষ্ণবদের কাছে একটা পরম তীর্থক্ষেত্র। এবং এইখানের জল আমরা মাথায় করে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা অর্জন করতে পারি। মহাপ্রভু কিন্তু মৃত্তিকা দিতে দিতে বলেছিলেন, এ মৃত্তিকা মোর জীবন ধন প্রাণ, এই বলে তিনি কিন্তু ভূমিতে চৈতন্যদেবের গুরুদেবের স্থান। এখান থেকে এসে উনি এক মুঠো মাটি নিয়ে গায়ে মেখেছে, ঝোলাই করে নিয়ে গেছে, আর বাকি শিষ্যরা সবাই নিতে নিতে এটা একটা ডোবায় পরিণত হয়েছে। এই জল আমরা মাথায় নিলে আমাদের পুণ্য হবে, চৈতন্য কৃপা হবে, জয় নিতাই কৃপা হবে। আচ্ছা, প্রচণ্ড রোদ্দুর, তবে সব একদিকে ভালো, বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে না। জুলাই মাস, বৃষ্টি অনবরত হওয়ার কথা, বৃষ্টিটা হচ্ছে না। গরমে কষ্ট হলেও তবু ভালো, ভেজার থেকে একটু গরম সহ্য করা ভালো। সবাই কিন্তু আমরা বিগ্রহটি এখানে দর্শন করলাম, রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, গোপালের বিগ্রহ আছে, আমরা দর্শন করলাম। আর এখানে বসে আমরা কিছুক্ষণ কীর্তন করব। কি হয়েছে? ঈশ্বর পরিবারের যে আমরা চৈতন্য দেওয়া দর্শনে এসেছি, উনি আমাকে ডেকে বললেন, আমাদের এখানে যে গাছে কাঁঠাল হয়েছে এটা আপনাদেরকে সেবা দিতে চাইছি। সেই কারণে উনি গাছের কাঁঠাল ভেঙে আমাদেরকে সেবা দেবেন বলে সময় নিয়েছে। আমরা একটু এখানকার প্রসাদ পাবো, গাছের কাঁঠাল ভেঙে আমাদের সেবা দেবেন বলে আমাদের ওয়েট করতে হচ্ছে। এই মন্দিরেরই কাঁঠাল প্রসাদ হিসেবে সকলকে দেওয়া হচ্ছে। এত মিষ্টি যে কি বলবো, অপূর্ব। চলে এলাম আমরা রামপ্রসাদের বাড়ি। রামপ্রসাদ সেন সম্পর্কে একটু বলি। তিনি জন্মগ্রহণ করেছিলেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণের পরিবারে। আর বাল্যকাল থেকে তিনি কাব্য রচনার প্রতি খুব তার আগ্রহ ছিল। তিনি তন্ত্রাচার্য আর যোগী কৃষ্ণানন্দ আগাম বাগীশের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আর তিনি প্রচুর গান লিখেছিলেন। তার গানগুলো কিন্তু খুব বিখ্যাত। ডুবদে রেমন কালী বলে, বসন পড়ো মা, যে গানগুলো ছাড়া কালী পুজো কিন্তু অসম্ভব, এই গানগুলো তিনি রচনা করেছিলেন, যা রামপ্রসাদী গান নামে বিখ্যাত। সবুজে ঘেরা সুন্দর চারিদিকে বাগান সহ রামপ্রসাদ যখন জমিদার বাড়িতে খাতা লেখার কাজ করতেন, তখন কিনা খাতার মধ্যে শুধু তিনি গানই লিখতেন। তারপরে তার
সঙ্গী সাথীরা যখন তার জমিদারকে এই খবরটা দিয়েছিলেন, জমিদার তখন তার খাতা খুলে দেখলেন শুধু গানে ভরা, কালী মা কালী নিয়ে গানে ভরা। তখন তিনি তাকে এই জমিটা দান করে দিয়েছিলেন আর বলেছিলেন, তুমি এখানে বসে মায়ের সাধনা করো, গান লেখো, মাসে মাসে তোমার মাসোহারা এখানে পৌঁছে যাবে। এখানে বসে তিনি গান লিখতেন। রামপ্রসাদের হাতে পূজিত মায়ের মূর্তি ছবি তোলা বারণ, তাই আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। আর কচ্ছপও আছে সেরকম, কপ কপ করে বিস্কুট দেওয়ার পরে মাছগুলো খেয়ে নিল। এইখানে রাখা রয়েছে কতগুলো কচ্ছপ, একদম নির্বিঘ্নে সুন্দরভাবে এরা বসবাস করছে এখানে। যে যা পারছে খাবার দিচ্ছে আর এরা শুধু মনের আনন্দে ঘুরেই বেড়াচ্ছে। রামপ্রসাদকে কিন্তু সহযোগিতা করেছিল মেয়ে সেজে এসে বেড়া দেওয়ার সময় স্বয়ং মা কালী। আর এবার চলে এসেছি আমরা রামপ্রসাদের স্নানের ঘাটে। এই স্নানের ঘাটেও কিন্তু দেয়ালের গায়ে রামপ্রসাদের বিভিন্ন রকমের খোদাই করা, বেশ সুন্দর মূর্তি করা রয়েছে। আপনারা এই ছবিগুলো দেখবেন, খুব সুন্দর করে করা রয়েছে। এখানে রামপ্রসাদের কিছু গল্প আছে। যখন রামপ্রসাদ নিত্যকর্ম স্নানের জন্য নদীতে যাচ্ছিলেন, তখন এক সুন্দরী যুবতী তাকে থামিয়ে জিজ্ঞাসা করলেন যে তিনি তাকে দেবী মাতার উদ্দেশ্যে একটি গান, ভক্তিমূলক গান শোনাতে পারবেন কিনা। রামপ্রসাদ তখন বলেছিলেন তাকে অপেক্ষা করতে অনুরোধ করে, কারণ তার দুপুরের পূজার জন্য দেরি হয়ে যাচ্ছিল। তখন তিনি ফিরে এলেন, তখন দেখলেন যে সেই যুবতী আর সেখানে নেই। অনেক খুঁজেছিলেন কিন্তু তাকে আর পাননি। কিন্তু তিনি যখন খুব ভাবতে লাগলেন, তখন ভবতারিণী মা তাকে দেখা দিয়ে বলেছিলেন যে আমি কিন্তু বারাণসী থেকে তোমার গান শুনতে এসেছিলাম, কিন্তু হায় আমাকে হতাশ করে ফিরে যেতে হয়েছিল। রামপ্রসাদ নিজের উপরে তখন রেগে গেলেন আর তৎক্ষণাৎ মা অন্নপূর্ণাকে খুঁজে বের করার জন্য এবং তার জন্য গান গায়ে শোনানোর জন্য তিনি বারাণসীর উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন। অনেক মাইল হেঁটে যাওয়ার পর তিনি ত্রিবেণীতে পৌঁছান, যেখানে তিনি গঙ্গার তীরে একটি গাছের নিচে বিশ্রাম নেন। এখানে তিনি আরেকটি দর্শন পেয়েছিলেন, একই রহস্যময় আলো দেখেছিলেন আর মায়ের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন, এখানে থাকো এবং আমার জন্য গান গাও। বারাণসী একমাত্র স্থান নয় যেখানে আমি বাস করি, আমি কিন্তু সমগ্র বিশ্ব জুড়েই আছি। সেই রামপ্রসাদের ঘাটে আমরা এসেছি। আর এখানেই নাকি বাড়ির পুজো, মা কালীর পুজো করার সময় শেষে তিনি একদিনকার মাথায় করে বিসর্জন দিতে গিয়ে নিজেও সমাধি হয়ে গেছিলেন। আমাদের দেখা কমপ্লিট, এতগুলো স্থান আমরা দেখিয়ে এসেছি, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেল। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। চলুন আমরা চলে এসেছি এখন শ্রী নিগমানন্দের আশ্রমে। এই আশ্রমটির ভিতরে কিন্তু রয়েছে সুন্দর দাতব্য চিকিৎসালয়, তারপরে বিদ্যালয়, আর এখানে আছে বহু মূল্যবান গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো নিগমানন্দের আশ্রম। এবার আপনাদের একটু নিগমানন্দ সম্পর্কে। স্বামী নিগমানন্দ পরমহংস নদিয়া জেলার কুতুবপুর নামক ছোট একটা গ্রাম, অর্থাৎ এখন বাংলাদেশের মেহেরগড় জেলা বলতে গেলে, এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি শ্রী শ্রী ঠাকুর নামেও কিন্তু পরিচিত। চৈতন্য মহাপ্রভু এই একই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নামেই পরিচিত হন। আর নিগমানন্দ ছিল ভারতের একজন সদ্গুরু ও সাধু। তিনি ছিলেন পূর্ব ভারতের সুপরিচিত একজন হিন্দু যোগী ও আধ্যাত্মিক নেতা। তিনি শাক্ত সম্প্রদায়যুক্ত একজন ভারতীয় হিন্দু গুরু, হিন্দু দার্শনিকও ছিলেন। তন্ত্র আর যোগের একজন উৎকৃষ্ট আধ্যাত্মিক গুরু হিসেবে তাকে দেখা হতো। পিতা ভুবন মোহন চট্টোপাধ্যায় আর পিতার গুরু স্বামী ভাস্করানন্দ সরস্বতীর ইচ্ছানুসারে জন্মের পর নিগমানন্দের নাম রাখা হয়েছিল নলিনীকান্ত। যখন তিনি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছিলেন তখন তার মাতা মাণিক্য সুন্দরী দেবী কলেরায় মারা যান, যা তাকে ভীষণ বিষণ্ণতায় আচ্ছন্ন করে রেখেছিলেন। তারপরে তিনি 1301 বঙ্গাব্দে ছাত্রবৃত্তি পরীক্ষায় পাশ করে মেহেরপুরে উচ্চ বিদ্যালয়ে কিছু সময়ের জন্য পড়াশুনো করেন। 1302 বঙ্গাব্দের আষাঢ় মাসে তিনি জরিপ বিষয়ে পড়াশোনার জন্য ঢাকা আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। নলিনীকান্তের পিতা 1303 খ্রিস্টাব্দে হালি শহরের সুধাংশুবালা দেবী নামের এক 13 বছরের বালিকার সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন।
কিন্তু 1305 খ্রিস্টাব্দে পড়াশোনা শেষ হওয়ার পর জীবিকা অর্জনের জন্য তিনি রানী রাসমণির এস্টেটে দিনাজপুর জেলা বোর্ডে চাকরিতে যোগ দেন। চাকরি করার সময় তিনি একদিন দেখলেন যে তার টেবিলের উপরে যেন কালো ছায়া মতন তার স্ত্রীর ছবি দেখতে পেলেন। তখন তিনি বাড়িতে ছুটে গিয়ে দেখলেন তার স্ত্রীও দেহত্যাগ করেছেন এবং সে অনেক বেশি কাতর হয়ে পড়েন। তখন তিনি নানান রকম তন্ত্র সাধনার মাধ্যমে তার স্ত্রীকে দেখতে পেতেন, ছায়া হিসেবেই তার সঙ্গে কথাবার্তা বলতে পারতেন, কিন্তু তাকে সশরীরে দেখবার জন্য তিনি অনেক সাধনা করেছেন, কিন্তু সশরীরে তার সঙ্গে দেখা হয়নি। তিনি তখন খুব দুঃখে ভেঙে পড়েছিলেন এবং এইভাবে সে আধ্যাত্মিক জীবনে আরও বেশি ঢুকে যেতে শুরু করলেন তন্ত্র সাধনা সমস্ত কিছুর মাধ্যমে। নিগমানন্দের আশ্রমে বেশ কিছুক্ষণ আমাদের কাটাতে হবে, তাই কেউ শুয়ে পড়েছে, কেউ বসে পড়েছে। আমরা চললাম গঙ্গার ঘাটে। এখান থেকে গিয়ে গঙ্গার ঘাটে একটু গঙ্গার জল মাথায় নিলাম। গঙ্গা মায়ের দুপাশে একটা গঙ্গা মায়ের মন্দির, একটা শিব মন্দির আছে, সেখান থেকে আমরা গঙ্গা জল একটু মাথায় নিলাম। খুব সুন্দর দূরে একটা সাদা ধপধপে মন্দির দেখা যাচ্ছে, সবুজে ঘেরা বা জঙ্গলের মাঝখানে একটা মন্দিরটা খুব ভালো লাগে। এখানে কিন্তু খুব মূল্যবান গাছ আছে, পারিজাত, আমলকি, হর্তকি, বয়রা, দারচিনি, কত গাছ এখানে আছে। আর চাপা ফুল এনে তুলে মাথায় দিয়ে দিলেন। এখানে সমাধিক্ষেত্র আছে। যারা যারা গাছপ্রেমিক তাদের আমি গাছগুলো দেখাচ্ছি। এখানে দারচিনি, হর্তকি, আমলকি, বয়রা, পারিজাত, বিভিন্ন রকমের গাছ আছে। পাশেই কিন্তু একটা শ্মশান আছে। আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার আরেকটি চ্যানেল আছে, মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। ওই চ্যানেলে আপনারা কিন্তু আরও অনেক ভিডিও দেখতে পারবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। থেকে প্রসাদ খাওয়ার পরে যে যার নিজ নিজ দায়িত্বে আশ্রম পরিত্যাগ করে গাড়ি করে চলে যায়। যার যার গন্তব্য সে তার নিজ নিজ গন্তব্যে ভালো মতো চলে যায়। 12টা 40 হয়ে গেছে। সবাই একটা একটা করে টিকিট জমা দিয়ে আমরা কিন্তু প্রসাদ গ্রহণের জন্য বসলাম। সকলে একসঙ্গে প্রসাদ পেলাম, খুব ভালো লাগলো। প্রসাদ পাওয়ার পর 2:30 নাগাদ আমরা চলে এলাম হালিশহর স্টেশনে। হালিশহর থেকে ট্রেন ধরেছি, আমরা আসবো দমদমে। দমদম থেকে আমরা বাড়ি ফিরব। সকলকে আবার সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল। সকলে ভালো থাকবেন। জয় নিতাই, রাধে রাধে।